বাংলাদেশের সবচেয়ে বড় সংকট যদি আমরা বলি, যদি লিস্ট করা হয়, নিশ্চয়ই রোহিঙ্গা সংকট প্রথম দিকেই থাকবে। এবং রোহিঙ্গারা হচ্ছে পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে বড় জাতিগত নিধনের শিকার হওয়া জনগোষ্ঠী, যারা মিয়ানমারের রাখাইনে তাদের পিতৃভূমি, সেখান থেকে মিয়ানমার সরকারের হত্যা, নির্যাতন, জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসে। এবং এই মুহূর্তে বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে, আপনারা জানেন। এবং আজকে কেন আমরা এটা নিয়ে কথা বলতে চাই এই পলিটিক্স শোতে, যে আগামী দিনগুলোয় বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের অর্থনীতি সব কিছুই একটা বড় ধরনের হুমকির মধ্যে পড়ে যেতে পারে যদি এই রোহিঙ্গা সংকটের একটা শান্তিপূর্ণ সমাধান না হয়। এরকম আশঙ্কার কথা অনেকদিন ধরে বলা হচ্ছে। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একটি স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপরে চাপ অব্যাহত রাখতে হবে। এবং একই দিনে জাতিসংঘে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি একটি বক্তৃতায় বলেছেন যে রোহিঙ্গা সংকটে যদি সমাধান না হয় তাহলে এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই কথাগুলো অনেকদিন ধরেই বলা হচ্ছে কিন্তু। এবং সম্প্রতি অর্থাৎ কাছাকাছি সময় যখন তারেক রহমান এবং তৌহিদ হোসেন এই কথাগুলো বললেন, এই কাছাকাছি সময় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের একটা প্রতিবেদন আমরা দেখলাম গণমাধ্যমে এসছে, যে তাদের এই প্রতিবেদন বলা হচ্ছে যে মায়ানমারের আরাকানে, মানে রাখাইনে, যে আরাকান আর্মি স্বায়ত্ত শাসনের দাবিতে অনেকদিন ধরে আন্দোলন করছে এবং অলরেডি পুরো রাখাইন তাদের নিয়ন্ত্রণে, বাংলাদেশ মায়ানমার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির দখলে। সেই আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশের এই যে রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে প্রচুর সদস্য রিক্রুট করা হচ্ছে। তো এখন এই যদি হয় অবস্থা, তাহলে এটা নতুন করে এই রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনাটাকে অন্যদিকে নেবে কিনা, এসব কিছু আজকে কথা বলতে চাই আমরা এমন একজন মানুষের সঙ্গে, যিনি দীর্ঘদিন ধরে এই বিষয়টি ফলো করছেন। তিনি লেখেন, একই সঙ্গে গবেষণা করেন এবং একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। আমাদের সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান। স্বাগত। ধন্যবাদ। ক্রাইসিস গ্রুপের রিপোর্টটা ধরেই সবশেষ ওনারা যেটা বলছেন রিপোর্টে, যে প্রচুর রোহিঙ্গা রিক্রুট করা হচ্ছে ক্যাম্প থেকে এই আরাকান আর্মির বিরুদ্ধে, মানে রাখাইনিকে যুদ্ধ করার জন্য। এই রিপোর্টটা কোনো কিছু ইঙ্গিত করে না। প্রথমে ধন্যবাদ আপনাকে আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। রোহিঙ্গা তো নিঃসন্দেহে বাংলাদেশের প্রথম ২-৩টা সমস্যা যদি আমরা ধরতে যাই, যেটা শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশ এবং আঞ্চলিক বা আমাদের প্রতিবেশী দেশগুলিকে ইনভলভ করে এবং তাদেরকে সহ যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটা শুধুমাত্র রোহিঙ্গাই সমস্যাই, যেটা বাংলাদেশ, ভারত এবং মায়ানমার ৩ দেশকেই প্রভাবিত করে। এবং এটার ফলাফল কি হবে সেটা কেউ আন্দাজ করতে পারছে না। তো ক্রাইসিস গ্রুপের যে রিপোর্ট, সুতরাং যদি আমি বলি যে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান যদি এটা আলোচনা করে থাকেন এবং যদি বলে থাকেন যে এটা কনস্ট্যান্টলি এটা রোহিঙ্গা মায়ানমার জান্তা সরকারের উপরে চাপ অব্যাহত রাখতে হবে, তিনি অবশ্যই সঠিক কথা বলেছেন। তবে এই রোহিঙ্গা ক্রাইসিসটা শুরু হয়েছিল ২০১৩ সালে। তো ১৩ সাল আজকে পৌঁছে এই ১২ বছর পরে একজন প্রধান রাজনৈতিক দলের নেতা তিনি রিয়েলাইজ করছেন যে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের ব্যাপারে বা তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কনস্ট্যান্টলি চাপ প্রয়োগ করতে হবে। এখানে আমি একটা জিনিস আনতে চাই বিষয়টা, যে রোহিঙ্গা ক্রাইসিসটা কিন্তু বাংলাদেশে ১৩ সালেই প্রথম হয়নি। রোহিঙ্গা ক্রাইসিস কিন্তু শুরু হয়েছিল 79 থেকে। তো 74-এ বোধহয় কিছু এসেছিল বঙ্গবন্ধুর সময়, তখন ওটা আসতে পারে না বঙ্গবন্ধুর চাপে বোধ হয়। এখন 79-এর যে ইস্যু, সেটাই ছিল ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্স। এবং তখন কিন্তু রোহিঙ্গাদেরকে এরকম আন্তর্জাতিক কোনো কর্তৃপক্ষের সাহায্য নিতে হয়নি। কেন হয় নাই? বিকজ তখন যে সরকার শাসন ক্ষমতায় ছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন ছিলেন, এবং উনি সত্যিকার অর্থে একজন, আমি বলবো, রাষ্ট্রনায়ক ছিলেন, এবং যিনি এই ধরনের সমস্যাকে ওনার মিলিটারি সেন্স অফ দিয়ে সমাধান করে ফেলতেন। মানে মিলিটারি সেন্স ইজ ফর ইউজিং ইট আর্জেন্সি, এবং এটা যে একটা জাতির বড় সমস্যা হবে ভবিষ্যতে, সেটা কিন্তু উনি বুঝতে পেরেই কিন্তু উনি মায়ানমার সরকারকে কিন্তু একটা পরিষ্কার বার্তা দিয়েছিলেন যে তোমরা যদি তাদেরকে ফেরত না নাও, আমরা তাদেরকে এমনভাবে তৈরি করব তখন তোমরা তাকে ফেরত দিতে বাধ্য হবে। আচ্ছা, তো এই থ্রেটটা কিন্তু মায়ানমার সরকার কাজ দিয়েছে, এবং তখন কিন্তু রোহিঙ্গারা আবার ফেরত চলে গেছে। এখন ২০১৩ সালে এটা আবার কেন ফেরত আসলো, এবং এটার ব্যাপারে বিভিন্ন রকম বক্তব্য আছে। বাট সবচেয়ে
যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা সেটা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে রাখাইন রাজ্যের সাধারণ মানুষ এবং বিশেষ করে যারা বুদ্ধিস্ট তারা এবং জান্তা সরকার তারা কেউই স্বীকার করে না যে তারা তাদের দেশের নাগরিক। রাইট। তারা মনে করে যে এরা মাইগ্রেটেড ফ্রম বাংলাদেশ টু মায়ানমার, বাট ইট ইজ দি আদার ওয়ে অ্যারাউন্ড। অ্যাকচুয়ালি আরাকান রাজ্যটা কিন্তু মানে মুসলমানদের দিয়েই তৈরি এবং তারাই কিন্তু ওখান থেকেই বাংলাদেশের দিকে এসছে। সুতরাং ওরা এসছে কিন্তু আমাদের পূর্ব দিক থেকেই চট্টগ্রামের দিকে আসছে। সুতরাং ওরা অ্যাকচুয়ালি যারা রোহিঙ্গা তারা কিন্তু উদ্বাস্ত না, মানে ওরা অরিজিনাল ভূমিপুত্র তারা। কিন্তু যেহেতু তারা সংখ্যায় কমে গেছে, বিকজ ওই দেশের যে সরকার এবং তাদের যে পলিসি না, তাদের সামাজিক যে ধর্মীয় সামাজিক যে পরিস্থিতি, তাতে ইসলাম প্র্যাকটিস হয়তোবা ততটা সহজ না এবং ততটা স্বচ্ছন্দ বোধ করেন। এই জন্য তারা আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের দিকে ঝুঁকে পড়েছে। বাট তারপরেও যাদের জমি জমা ছিল, বাড়িঘর ছিল, ব্যবসা বাণিজ্য, তারা কিন্তু সবসময় তারা সেখানে থেকেছে। কিন্তু এই ঘটনাটা যখন তারা সংখ্যায় কমে গেছে, তখন তাদেরকে খুব সহজে উৎপাটন করা বা উৎখাত করা খুব সহজ হয়ে গেছে। এবং যে কারণেই রোহিঙ্গা সমস্যাটা শুরু তখনই। কিন্তু এই সমস্যাটা কিন্তু জিয়ে রেখেছে বাংলাদেশ সরকার কোনো একটা অজানা কারণে। এবং তারা যখন যাদের কাছে যাওয়া উচিত ছিল সমস্যা সমাধানের জন্য, প্রথম কথা হলো একটা হচ্ছে যে আপনি আপনার সমস্যাটা আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনি উঠাতে পারেন, তাদের কাছ থেকে সাহায্য চাইতে পারেন। আপনি আঞ্চলিক যে সমস্ত প্লেয়ার আছে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা হয়েছে, হয়েছে, বাট সেই হওয়ার ভিতরে যে টোন থাকা দরকার, এটা কিন্তু একটা দেশ আর একটা দেশের উপরে একটা সমস্যা চাপিয়ে দিল এবং সেই সমস্যাটা আপনি কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এটা কাঁধের থেকে নামানোর সম্ভব তখনই যখন আপনি সেই দেশকে বুঝাতে পারবেন দ্যাট আমি এই সমস্যা নামানোর ক্ষমতা রাখি। আচ্ছা, এইটা প্রমাণ করার জন্য একটা দেশ যখন তার ক্ষমতা, ইটস কল পাওয়ার প্রজেকশন, পাওয়ার প্রজেকশনের জন্য আমরা তো আর অ্যাকচুয়ালি আন্তর্জাতিক পরিমণ্ডলের খেলোয়াড় না। সো আমাদের পাওয়ার প্রজেকশন, আমাদের ইন্টারেস্টটা অন্য কোথাও নাই, বাট আমাদের ইন্টারেস্ট তো কিন্তু এখানে আছে, দেশের নিরাপত্তা এবং দেশের এই নিরাপত্তা আমাদের বিভিন্ন রকম হুমকির কারণ হয়ে উঠতে পারে। এটা অবৈধ অস্ত্র লেনদেন, এটা ড্রাগ ডিলিং, এই সমস্ত ব্যাপার জড়িত থাকে। সুতরাং এইটা প্রথম থেকেই বাংলাদেশকে উচিত ছিল মায়ানমারকে বুঝিয়ে দেওয়া দ্যাট উই আর নট লাইকিং ইট, ইউ হ্যাভ টু টেক দেম ব্যাক অর উই উইল হ্যাভ আদার মিনস টু ডু ইট। কিন্তু ধরেন 2014-17 সালে বিশেষ করে যখন ব্যাপক আকারে লোক ঢুকলো, তখন যেটা বলা হচ্ছিল যে মানবিক কারণে আশ্রয়টা দেওয়া হয়েছে। হ্যাঁ, মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু এখানে আমি বলবো যে একটা দেশ কিন্তু শুধুমাত্র বর্ডার সিকিউরিটি ফোর্স দিয়ে চলে না। একটা দেশকে চালানোর জন্য দেশের যে নেতৃত্ব থাকে তাদের কিন্তু দৃষ্টি থাকে অনেক দূরে। আমি যে কথাটা সবসময় বলি যে তারার দেয়ালের পিছনের দৃশ্য দেখতে পাওয়ার কথা। তাদের একটা থার্ড আই ডেভেলপ করে। এই থার্ড আই, দে শুড বি এবল টু ইউজ দ্যাট থার্ড আই টু সেন্স হোয়াট ইজ কামিং। এবং এই রোহিঙ্গা ক্রাইসিস কিন্তু একদিন তৈরি হয়নি। তার মানে রাখাইন রাজ্যে এই ধরনের যে ক্লিনজিং চলছে, এটা কিন্তু বাংলাদেশ সরকার জানার কথা, কারণ বাংলাদেশ সরকারের সমস্ত গোয়েন্দা বাহিনী, তাদের বিভিন্ন এজেন্ট, তাদের কাজটা কি? তাদের কাজ হলো দেশের সম্ভাব্য সমস্যা চিহ্নিত করা এবং কি বিপদ আসছে দেশের নিরাপত্তার জন্য, সেটা তাদেরকে আগাম সতর্ক করা। এই আগাম সতর্ক করার পরে আমাদের কিন্তু অনেক দায়িত্ব থেকে যায় একটা দেশের। সে তার পাওয়ার প্রজেকশন করার বিভিন্ন রকম মিনস খোঁজে, তখন সে তার ডিপ্লোম্যাটিক মিনস ইউজ করে, সে তার মিলিটারি মিনস ইউজ করে বা মিলিটারি মাইট জন্য দিয়ে সেগুলি সেই প্রিপারেশনটা দেখায়। এবং দ্যাট ইজ কল ফ্লেক্সিং ইউর মাসলস। সো ইউ ফ্লেক্স ইউর মাসলস, যেন আপনার প্রতিবেশী বুঝতে পারে যে হি ইজ নট অ্যান ইজি গাই। না, কিন্তু আপনার কি মনে হয় যে রোহিঙ্গা ইস্যুতে আমাদের সীমান্তে এই যে আপনি গোয়েন্দা তৎপরতার কথা বললেন, যে পরিমাণ গোয়েন্দা তৎপরতা থাকার কথা ছিল বা আমাদের যেসব বাহিনী ওখানে কাজ করে তাদের মধ্যে একটা সমন্বয় থাকবার কথা, সেটা ছিল আসলে বা আছে? এইটা তো সমন্বয় হলো একটা অন্য ব্যাপার। প্রথম কথা হলো যে আপনাকে তো এটা আইডেন্টিফাই করতে হবে
সমস্যাটা তৈরি হচ্ছে, বুদবুদ যখন শুরু হয় তখনই কিন্তু আমার সরকারকে এই নোটিশ দেওয়ার কথা। এবং সেই সরকার তখন সে প্রোঅ্যাক্টিভ হয়ে, আমাদের সরকার তো রিয়েক্টিভ। তারা যখন যখন বিপদ মাথায় চেপেছে তখন তারা রিয়েক্ট করা শুরু করেছে। আমাদের সরকারকে হতে হবে প্রোঅ্যাক্টিভ, অর্থাৎ একটা সম্ভাব্য বিপদ, যেমন আমার ঘূর্ণিঝড় হলে কি হয়, ঘূর্ণিঝড় ফর্ম করার সময় কিন্তু আপনি সতর্ক দিতে থাকেন লোকজনকে, এবং আপনার প্রিপারেশন, যার ফলে আপনার ক্ষয়ক্ষতি কম এবং আপনি সেটা ম্যানেজ করতে পারেন। কিন্তু আপনি যে ঘূর্ণিঝড় রাখাইন রাজ্যে তৈরি হচ্ছে বাংলাদেশের জন্য, সেই ঘূর্ণিঝড় মনিটর করার কেন আমাদের ক্যাপাবিলিটি থাকলো না? এবং যারা ব্যর্থ হলো তাদেরকে কেন জবাব দিতে বলা হলো না, যে তারা কেন ব্যর্থ হলো এই সমস্যাটা চিহ্নিত করতে? আমরা একদম ক্রাইসিস গ্রুপ থেকে শুরু করছিলাম, যে তারা ক্রাইসিস গ্রুপের দুটি তৎপরতা আপনি যদি খেয়াল করেন, গত মার্চ মাসে যখন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এলেন, রোজার সময় ওনারা কক্সবাজারে গিয়ে ক্যাম্পে ইফতার করলেন এবং আশা প্রকাশ করলেন যে আগামী বছরের ঈদে তারা এই রোহিঙ্গারা নিজেদের দেশে গিয়ে ঈদ করবে। এবং তার পরদিন উনি বাংলাদেশের পররাষ্ট্র দূতের সঙ্গে একটা যৌথ ব্রিফিংয়ে বললেন যে বাংলাদেশের উচিত হবে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন করা। এবং তার কয়েকদিন পরেই এই ক্রাইসিস গ্রুপ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে মোটামুটি একই ভাষায় কথা বলে, এবং সেই ক্রাইসিস গ্রুপই এখন আবার প্রতিবেদন দিল যে ক্যাম্প থেকে রোহিঙ্গাদের রিক্রুট করা হচ্ছে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এই টোটাল রোহিঙ্গা পরিস্থিতি ক্রাইসিসে এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রোলটা আসলে কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ক্রাইসিস গ্রুপ আমার দৃষ্টিভঙ্গিতে এটা একটা ইউএনের একটা আউটসোর্সিং তারা করে দিয়েছে। আগে যখন কোথাও কোনো রকম রিফিউজির ক্রাইসিস তৈরি হতো, এটা ইউএনএইচসিআর তাদের দায়িত্ব ছিল, এখনো তাই করে, কিন্তু তারা নিজেদেরকে এই দায়িত্ব থেকে অনেকটা গুটিয়ে ফেলেছে। আচ্ছা, গুটানোর পরে তারা এই দায়িত্বটা এখন, এই জন্য ওই ক্রাইসিস গ্রুপ হলো একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, যেটা তারা একটা ইন্টারন্যাশনাল এনজিও। এরা আস্তে আস্তে, এটা একটা ব্রাসেলস ভিত্তিক সংগঠন, কিন্তু এই এনজিওটাকে এখন ব্যবহার করছে বিভিন্ন তাদেরকে যারা ফান্ডিং করে তাদের স্বার্থ তারা দেখে। সেই সাথে কিছুটা এই রোহিঙ্গা ক্রাইসিস ম্যানেজমেন্ট, খাবার দাবার দেওয়া, পানি দেওয়া, এসেনশিয়াল কমিউনিটিস দেওয়া, জাস্ট ফর দ্য সেফটি অফ দেয়ার লাইফ, এতটুকুই। এর বাইরে কিন্তু তারা কিছু করে না। এইখানেও কিন্তু ইউএনএইচসিআর প্রথম দিকে ইনভলভ ছিল, পরে কিন্তু তারা স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি তারা রেলিগেট করে দিয়েছে এটা ক্রাইসিস গ্রুপের কাছে। এখন প্রাইমারিলি কিন্তু এই ক্রাইসিস গ্রুপই কিন্তু এই আলোচনাগুলি চালাচ্ছে, যার জন্য ইউএনের রিপ্রেজেন্টেটিভ কিন্তু বলছে এটা আমাদের কোনো প্রস্তাব না, বিকজ ক্রাইসিস গ্রুপ ইজ নট ইউএন। রাইট। তো ইউএন তো দে হ্যাভ আউটসোর্স দিস রেসপন্সিবিলিটি টু ক্রাইসিস গ্রুপ, সো দে আর ডুইং ইট। এখন আরাকান আর্মি কেন আসলো? আপনি যদি আরাকানের মিলিটারি জান্তার, যেটা বার্মাতে যারা আছে বা মিয়ানমারে যারা আছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি তাদের মরাল স্ট্রেংথ নাই টু বি এ রুলার। তারা দে আর নট রিয়েলি লেজিটিমেট রুলার। রাখাইনের মানুষ সহ একটা বিরাট একটা অংশ মায়ানমারের আরাকান আর্মির দখলেই না, আমি বলছি যে মায়ানমারের ওই সরকারটার জনসমর্থন একেবারে শূন্যের কোঠায়। তারা যা করছে সেটা তাদের ক্ষমতা দিয়ে করছে, যার ফলে তাদের যে শক্তি তারা রাখাইনে রেখেছিল টু প্রোটেক্ট দি বর্ডার অ্যাজ ওয়েল অ্যাজ টু কিপ দ্যাট, এই রাখাইন রাজ্যটাকে নিজেদের আয়ত্ত রাখার জন্য, এদের সেই মোরাল গ্রাউন্ড নাই এটাকে ধরে রাখার। যার ফলে দেখেন, যখন এটা আরাকান আর্মি যখন আপনার অফেন্সিভ চালালো, তখন কিন্তু তারা অনেক পালিয়ে বাংলাদেশে চলে আসছে। এই জান্তা ফোর্স, তাদের যে বর্ডার সিকিউরিটি, তারা কিন্তু চলে আসছে বাংলাদেশে। তারপরে বাংলাদেশ আবার তাদেরকে ধরে ধরে আবার ফেরত দিয়ে দিয়েছে। এখন দেখেন এই আরাকান আর্মি কিন্তু আজকে না, বহু আগে, এবং এটা এত শক্তিশালী কোনো একটা সংগঠন ছিল না, কিন্তু তারা পুরো বাংলাদেশ মায়ানমার সীমান্ত বর্ডার তো দখল করে। এখন তো তারা, বিকজ আপনি যখন এই ইনসার্জেন্সি হলে, এরা তো সবাই মায়ানমার আর্মি, বিভিন্ন গ্রুপ, তারা বিভিন্ন স্বার্থ ওখানে রক্ষা করে চলে আর কি। তাদের কাজই হলো এটা, এবং তাদের দে হ্যাভ নো পলিটিক্যাল অ্যাম্বিশন। হ্যাঁ, একটা উদ্দেশ্য নিয়ে তারা শুরু করে। এখন আরাকান আর্মি হয়তো বা সফলতা অর্জন করেছে, কারণ তাদের কোনো রেজিস্ট্যান্স ছিল না, রাইট, তাদের কোনো বাধা পায় নাই। তো আপনি যখন কোনো বাধা পান, বাংলাদেশ মায়ানমারের প্রায় 270 কিলোমিটার সীমান্ত দখল করে ফেললো, সেখানে আমার দেশের সীমান্ত রক্ষী বাহিনীর রোলটা কি? আমাদের দেশের যে এই প্রশ্নটা হচ্ছে যে আমার দেশের কি রোল, সেটা তো সরকার জানার কথা। আমি ফিল করি যে বর্ডার সিকিউরিটি ফোর্সের কাজ হলো বর্ডার, বাংলাদেশের বর্ডার সুরক্ষিত রাখা। সুরক্ষিত মানে কি? আমি কোনো রকম ইললিগাল মুভমেন্ট আমি হতে দেবো না, যেটা লিগ্যাল অনলি দ্যাট উইল হ্যাপেন। তো বাংলাদেশ এখন, আপনি যখন এরকম একটা বিরাট সংখ্যক বেসামরিক নাগরিক
তারা জীবনের নিরাপত্তার জন্য যখন আশ্রয় নিতে চায়, তখন আর আপনি সেখানে মিলিটারি অ্যাকশনটা কাজ করেন, তখন মানবিকতায় সেটা যার কারণে এই কাজ। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ কেন জানলো না যে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, এবং জানার পরে কি তারা করেছে যেন এই পরিস্থিতি না উদ্ভব হয়। এবং ওই অঞ্চলের একটা বড় ক্রাইসিস হলো রোহিঙ্গা ইস্যুতে, যে প্রচুর মাদক, ইয়াবাটা এদের মাধ্যমে আসে। বাংলাদেশে যে ইয়াবার বিস্তার, এবং বলাই হয় যে সেটা ওই রাক্ষংছড়ি বা রোহিঙ্গাদের ওই ক্যাম্প ট্যাম্প ওখান থেকেই সারা দেশে ছড়ায়। তো এটাতে আর একটা কনসার্ন, মানে বাংলাদেশে মাদকের যে বিস্তার হচ্ছে, এটার সঙ্গেও রোহিঙ্গা সংকটের একটা সম্পর্ক। হ্যাঁ, এটাই হলো নিরাপত্তা ইস্যু। বাংলাদেশের সামাজিক নিরাপত্তা হুমকির মুখে রোহিঙ্গাদের ইনভলভমেন্ট ইন ইয়াবা পাচার, দ্যাটস ওয়াই ইট ইজ সিকিউরিটি ইস্যু। এছাড়াও কি ইললিগাল ওয়েপন বা অস্ত্র আনা, ইললিগাল রাস্তায় আনা এবং সেটা বিভিন্ন জায়গায় মার্কেটিং করা, সেটা ভিতরের সন্ত্রাসী গ্রুপের কাছে, বাইরের সন্ত্রাসী গ্রুপের, ভারতের সন্ত্রাসী গ্রুপের কাছে, তো মায়ানমারের সন্ত্রাসী গ্রুপ, এই কাজে তারা তো এখন এমন একটা জায়গা আছে যে তাদেরকে কেউ মনিটর করার নেই। আর রোহিঙ্গারা যে লাখ লাখ রোহিঙ্গা, এরা কি করবে? এদের তো কোনো অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো কাজ নাই, তো ওদের তো খেয়ে পরে বাঁচতে হবে, এবং তারা যে ত্রাণটা পায় সেই ত্রাণ তো ওই একটা জিনিস হলো কি, যে এই ধরনের যখন ফ্লোটিং পিপল থাকে, তখন কিন্তু দেয়ার আর লটস অফ গার্জিয়ান ডেভেলপস ফ্রম উইদিন, ডিপেন্ডিং অন দেয়ার মাসল স্ট্রেংথ। এবং এটাই হয়েছে, এবং এটাই হলো বাংলাদেশের নিরাপত্তার হুমকির কারণ। এই জন্যই সরকার, আমি বলবো 13 বছর পরে হলেও এটাকে টপ প্রায়োরিটিতে চেষ্টা করছে এটাকে সমাধান করার জন্য। কিন্তু এতদিনে তো পানি অনেক গড়িয়ে গেছে, বিভিন্ন রকম স্টেক হোল্ডার দাঁড়ায় গেছে। এখানে যদি আমি বলি যে স্টেক হোল্ডার কারা, প্রথম কথা হলো মায়ানমারের জান্তা সরকার, দ্বিতীয় হচ্ছে চায়না। চায়নার অনেক বিরাট বিজনেস আছে, এবং তাদের একটা বিরাট একটা আপনার সাপ্লাই লাইন ইজ ডিপেন্ডেন্ট অন ওয়ান অফ দেয়ার, এবং দে ডোন্ট ওয়ান্ট দ্যাট টু বি ডিসরাপ্টেড। আচ্ছা, থার্ড হলো পার্টলি ইন্ডিয়া, বিকজ ইন্ডিয়ারও সিটওয়ে থেকে কালাদান প্রজেক্টের মাধ্যমে তারা নর্থ ইস্ট যে স্টেটগুলি আছে সেখানে তারা তাদের সাপ্লাই বা তাদের ডেভেলপমেন্টটা ইনশিওর করতে চায়, এক্সপেরাইট করতে চায়। থার্ড হলো বাংলাদেশ, ফোর্থ হলো রোহিঙ্গা দেমসেলভস, আর ফিফথ হচ্ছে এই আরাকান আর্মি, বা আমি বলবো যে রাখাইনের যে মুসলমান ছাড়া যে জনগোষ্ঠীটা আছে তাদেরকে রিপ্রেজেন্ট করছে এখন আরাকান আর্মি। দে ক্লেম দ্যাট তারাই তাদেরকে রিপ্রেজেন্ট করছে। সো এতগুলি পক্ষ দাঁড়িয়ে গেছে, অথচ প্রথমেই যদি আমরা এটা হয়, তাহলে তখন কিন্তু হয়তো আমরা 3টা বা 4টা পক্ষ, মানে আমি বলবো যে চায়না, মায়ানমার, বাংলাদেশ আর হলো শরণার্থীরা, এটাই ছিল 4টা পক্ষ, এবং তখন কিন্তু এটাকে হয়তো সমাধান করা সহজ হতো। চায়না কি চায়? তারা তাদের কতগুলি রেড লাইন দিয়ে দিয়েছে, ইউ ক্যানট ক্রস দ্যাট, ঠিক আছে না? তার মধ্যে আমি আপনাকে একটু ইয়ে করে বলতে হয় যে প্রথম কথা হচ্ছে যে দেয়ার উইল বি নো আরাকান আর্মি ফর্মাল। এখনকার চায়নার রিকোয়ারমেন্ট হলো আরাকান আর্মির ফর্মাল কোনো গভর্নমেন্ট রাখাইন রাজ্য হতে পারবে না। আচ্ছা, দিস ইজ দেয়ার ডিজায়ার, চায়নার ডিজায়ার। তাতে চায়নার অসুবিধা, বিকজ সে তো তাহলে তো তার অরিজিনাল পার্টনার যে তাকে তো আন্ডারমাইন করে। আচ্ছা, রাইট, তার অরিজিনাল পার্টনার তো মিয়ানমার সরকার, সে তো আন্ডারমাইন, সে তো একটা স্টেট অথরিটি, সে ইলিগালি হোক আর লিগালি হোক, সে তো আপনার কিন্তু রাখাইন তো আরাকান আর্মির অলরেডি দখলই। হ্যাঁ, এটা তো আমি সেই জন্য সরকার দখলে, কিন্তু তারা বলছে যে এটাকে একটা, বিকজ ইট উইল এনকারেজ আদার্স টু ইউনো, মানে অন্যরা উৎসাহিত হবে এটা, এই জন্য সেটা চায় না। প্লাস হিজ দ্যাট পার্টিকুলার হোয়াট ইজ ইট কল, এই যে তাদের যে ওই যে কায়ুক ফাইউ একটা যে পোর্ট, আর চায়না মায়ানমার যে ইকোনমিক করিডোর, এটাকে ওরা বলে সিমেক। এই সিমেক ইজ গোয়িং টু বি আন্ডার থ্রেট। সো এই জন্য তারা চায় না যে ওখানে কোনো একটা অন্য একটা অথরিটি ডিক্লেয়ার করুক দ্যাট হি ইজ অ্যাকচুয়ালি দ্য সোভারেন অথরিটি। সেকেন্ড হচ্ছে যে এখানে তারা কোনো ইউএন লেড বা ওয়েস্টার্ন গ্রুপকে সেফ জোন স্টাবলিশ করতে দিতে চায়। এবং অনেকদিন ধরেই বলা হচ্ছিল যে রাখাইনে একটা সেফ জোন করে যদি রোহিঙ্গাদের পাঠানো যায় তাহলে এটা নিরাপদ। হ্যাঁ, এটা হলো আন্ডার দি কাভার চাইনিজদের, এটা হলো চাইনিজ ভিউ। চাইনিজদের ভিউ হলো আন্ডার দি কাভার অফ সেফ করিডোর, the West is trying to put their feet on this ground, which he doesn't want. Third হচ্ছে যে there will be no demographic engineering
ফর এক্সাম্পল যে এখানে একটা মুসলিম একটা সাবগ্রুপ যেন ডিক্লেয়ার না করা হয়। হ্যাঁ, মুসলিমরা যদি রিপাট্রিয়েট হয়ে আসে উইথ দি হেল্প অফ জান্তা গভর্নমেন্ট অর উইথ দি কগনিজেন্স অফ দেম, আরাকান আর্মির যারা এখন কন্ট্রোলে আছে তাদের কনসেন্টে যদি আসে, দের ইজ নো প্রবলেম। বাট এইখানে একটা মুসলিম স্টেট ডিক্লেয়ার করা, দ্যাটস হোয়াট দে ডোন্ট লাইক। আমি বলছি চাইনিজ পয়েন্ট অফ ভিউ থেকে। তারপরে কি তারা চায় না যে কোনো আরসা হলো রোহিঙ্গাদের যে সন্ত্রাসী সংগঠন সেটার ইনভলভমেন্ট চায় না। তারা চায় ঠিক আছে রোহিঙ্গারা যদি আসে ফাইন, উইদাউট দি আর্ম গ্রুপ ইন ইট। আর হচ্ছে যে দেয়ার শুড বি নো ডিসরাপশন ইন দ্যাট কায়ুক ফাইউ পোর্ট, যেটা ওইখানে যেন কোনো ডিসরাপশন না হয়। এটা সিটওয়ে থেকে আরেকটু সাউথে। আচ্ছা আচ্ছা, সো আরেকটু ইস্ট এবং আরেকটু সাউথ। তার মানে চায়না অনেক কিছু চায় না ওইখানে। হ্যাঁ, এটা হলো তাদের 5 রেড লাইন। আই ডোন্ট ওয়ান্ট। তাহলে আপনি এই যে প্রত্যাবাসনের আলোচনাটা আমরা যে করছি, এইখানে এর সঙ্গে কোথাও ক্লাশ করে না, করবে না যদি আপনি চাইনিজদেরকে সেই অ্যাসুরেন্সটা দেন। চাইনিজরা কি অ্যাসুরেন্স চাচ্ছে? এখানে দুইটা অ্যাসুরেন্স, বাংলাদেশ এবং রাখাইনদের রোহিঙ্গাদের কাছ থেকে, যে উই আর নট গোয়িং টু হ্যাভ দ্য আর্ম মুভমেন্ট। আচ্ছা, এক। 2 নম্বর হচ্ছে উই আর নট গোয়িং টু ডিক্লেয়ার এ সেপারেট স্টেট, এ মুসলিম স্টেট। নো, উই আর নট গোয়িং টু ডু দ্যাট। আর বাংলাদেশ কাজ হলো দ্যাট মেক শিওর দ্যাট ইট ডাজন্ট হ্যাপেন। রাইট। কিন্তু এখন মুশকিলটা হলো যে এই যে মায়ানমারের জান্তা সরকার তো রোহিঙ্গাদেরকে নেবে না। এটা পরিষ্কার না। মায়ানমার সরকার এখন মায়ানমার সরকার রোহিঙ্গাদের নিতে আগ্রহ প্রকাশ করছে। কেন? বিকজ দে হ্যাভ লস্ট কন্ট্রোল অন রাখাইন। সো উইথ দ্যাট প্লি দেয়ার অথরিটি, দে ক্যান রিস্টাবলিশ দেয়ার অথরিটি রোহিঙ্গাদেরকে নিয়ে যে ঠিক আছে আমরা ওদেরকে, বিকজ সামওয়ান হ্যাজ টু গিভ প্রোটেকশন টু দিস রোহিঙ্গা। এটা ওয়েদার আরাকান আর্মি দিক আর জান্তা দিক। কিন্তু আরাকান বাংলাদেশ প্রোটেকশন দেবে না। হ্যাঁ, আরাকান আর্মি দিতে পারে on that condition, the same condition that Rohingyas will not be armed, there will not be armed group. Right. And এইখানটাই আমি আসতাম। তাহলে ক্রাইসিস গ্রুপের যে প্রতিবেদন যে রোহিঙ্গারা যাচ্ছে আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করতে, তাহলে এইটা তো একটা বড় ক্রাইসিস তৈরি করবে একটা, তাহলে যদি ক্রাইসিস গ্রুপের রিপোর্টটা সঠিক হয়। না, ক্রাইসিস গ্রুপের রিপোর্ট, এটা হলো একটা, আমি ফিল করি নর্মালি এই ধরনের, আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি আমি, দে ক্রিয়েট এ হাইপ। আচ্ছা, মানে দে মানে কি? ইন্টারন্যাশনাল এনজিও, অল এনজিওস এন্ড ইউএন এর, মানে ইউএন নিজেও এটা দে ডোন্ট ডিক্লেয়ার ইট, বাট উই দোজ হু ওয়ার্ক অন দ্য গ্রাউন্ড দে আন্ডারস্ট্যান্ড ইট। I am one of those মানে practical witness how I have faced that pressure that we need a refugee camp, we need security, we need this, that, etc. in another particular country, and on ground I had to go and find out that আসলে এই ধরনের কিছুই না। মানে হাত তৈরি করে দেয়, এটা তাদের স্বার্থটা কি? ব্যবসা? মানে ইন্টারন্যাশনাল এনজিও মানে ইউএন they remain engaged in the job. না, ইউএন তো আর ব্যবসা করে না, they remain engaged. আচ্ছা, they remain engaged. এটা তো একটা বিরাট এমপ্লয়মেন্ট। তো সে তার মানে কি বাংলাদেশের রোহিঙ্গা সংকটটা সমাধান না হোক, এটা বাইরের অনেকেই চায়, অফকোর্স জাতিসংঘও চায় অবশ্যই। এবং সেই কারণে কি, এবং এটা জাতিসংঘ কোনোদিন বলবে না যে আমরা চাই না। জাতিসংঘ সবসময় বলবে যে আমরা চাই, কিন্তু কতটুকু চাই, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট তারা আসলে উইথ দ্যাট চাওয়া উইল ইট সলভ দ্য প্রবলেম অর নট। দ্যাট ইজ দি জব অফ আওয়ার লিডার্স। রাইট। এইটাই আমি এই সমস্যার সমাধানের জন্য আমি প্রথমে, এটা আমার একটা স্বভাবসুলভ আমি বলবো যে নীতি, যে কখনো কোনো সমস্যার সমাধানের আগে প্রথমে নিজেকে প্রশ্ন করি দ্যাট আমি কতটুকু এর জন্য দায়ী। আচ্ছা, বিকজ আই ক্যানট চেঞ্জ এভরিওয়ান, আই ক্যান চেঞ্জ মাইসেলফ। তো বাংলাদেশ গভর্নমেন্ট যদি এটা বুঝতে পারে যে সে তাকে চেঞ্জ করতে পারবে, সে তো অন্য কাউকে চেঞ্জ করতে পারবে না। সুতরাং আমি চেঞ্জ করে, আমার চেঞ্জের উপর ভিত্তি করে আমি তাদেরকে কনভিন্স করতে পারি যে আই হ্যাভ চেঞ্জ, সো প্লিজ চেঞ্জ ইউর পজিশন। কয়েকদিন আগেই আমাদের সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন যে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের খাদ্য বা বস্ত্র, মেডিসিন এটা দেওয়ার জন্য অনেক লোক পাওয়া যায়, এটা নিয়ে অনেকে কথা বলে, কিন্তু প্রত্যাবাসন নিয়ে কথা বলতে চায় না। হ্যাঁ, উনি মিন করেছেন, আপনি যাদেরকে মিন করলেন এটা ইন্টারন্যাশনাল বডিগুলোকে, যে তারা প্রত্যাবাসনের ব্যাপারে ইন্টারেস্টেড কম। মানে এইটা হলো যদি হয়, তাহলে বাংলাদেশের একার পক্ষে এই 12-13 লক্ষ রোহিঙ্গাকে মায়ানমারের সঙ্গে নেগোসিয়েট করে পাঠানো সম্ভব আদৌ? তাহলে প্রশ্নটা আমি আপনাকে পাল্টা করতে চাই। তাহলে যদি বাংলাদেশের যারা সরকারে আছেন বা সরকারে ছিলেন, তারা কি বোঝেন না এটা? তারা যদি বুঝে থাকে তাহলে তারা কি করেছেন, তারা তো নিজেদেরকেই প্রশ্ন করতে পারে।
যে আমি রোহিঙ্গা, আমার যদি অবজেক্টিভ হয় যে আমার রোহিঙ্গাদেরকে আমার পাঠাতে হবে, তাহলে আমাকে তাহলে আপনারা বের করতে হবে। গত 18 বছরে বা গত 17 থেকে যদি 8 বছরে, হ্যাঁ। 8 বছরে কি করেছেন? 8 বছরে তো আমি সেটাই তো বললাম। আমার দৃষ্টিকোণ থেকে দেখলে আমি বলবো দেয়ার ওয়াজ নো প্রিপারেশন, এবং কোনো এজেন্সি, কারোই আর্জেন্সি নেই এটাকে সলভ করার জন্য, মানে রাষ্ট্রীয় এজেন্সি দৃশ্যমান আর্জেন্সি নেই। আচ্ছা, আর্জেন্সির একটা লেভেল থাকে। এবং আরেকটা জিনিস হলো, প্রতিটা দেশ তার কিন্তু একটা নিজস্ব মানে কৌশল থাকে একটা সমস্যা সমাধানের জন্য। সেই কৌশলটা 8 বছর একটা যথেষ্ট সময় সেই কৌশল তৈরি করার জন্য। এবং সেই কৌশল যদি, কিন্তু আমরা আমি জানি না এটা হয়েছে কিনা, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী সাবেক সরকারের, তারা কিন্তু রোহিঙ্গা ইস্যুতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। ইভেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রয়াত, তিনিও বলেছিলেন যে এরা এখন আমাদের জন্য একটা কি বিস্ফোরা, এরকম বলেছিলেন সম্ভবত। তো তার মানে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে ওনারা তো ফিল করেছেন যে এটা একটা বড় থ্রেট বাংলাদেশের জন্য। আমার জানা মতে বাংলাদেশে সম্ভবত কোনো রিসার্চ সেলই নাই যে এই ধরনের সমস্যার সমাধানের জন্য কি ধরনের গবেষণা। এটা প্রথম কাজ ছিল। প্রথম কথা হলো যে ইউ হ্যাভ মেড দ্য ফার্স্ট মিস্টেক বাই নট রিকগনাইজিং, নট আইডেন্টিফাইং দ্যাট দেয়ার ইজ এ প্রবলেম কুকিং। একটা যে সমস্যা তৈরি হচ্ছে এইটা আপনি আন্দাজ করতে পারেন, এটা হলো প্রথম ভুল। এই ভুলটা শুধরানোর আর কোনো কাজই করে নাই। মানে এটা আমার দৃঢ় বিশ্বাস, যদি কাজ করতো তাহলে এখন দৃশ্যমান থাকতো। তাহলে এখন এই সেনাবাহিনী আর হলো আপনার সরকারের মধ্যে এটা নিয়ে একটা বাহাস চলতো না, যেটা খুবই দৃষ্টিকটু। একটা রাষ্ট্রের দুইটাই কিন্তু রাষ্ট্রযন্ত্র, মানে করিডোর ইস্যুতে বলছে, করিডোর ইস্যুতে বলছে। করিডোর ইস্যুটা আসলো কেন? করিডোর ইস্যু বিকজ এখন তো ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যেটা ধারণা করছে, কেন করিডোর ইস্যু আসলো, যখন জান্তারা যখন রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো, তখন তাদের ধারণা হলো যদি, কারণ তাদের কন্ট্রোলে কিন্তু এখনো সিটুয়ে এয়ারপোর্ট, সিটুয়ে পোর্ট এবং চাইনিজ এয়ারপোর্টটা আছে, এবং তারা এই দিক দিয়ে কোনো রকম খাবার দাবার আসতে দিবে না, কোনো লজিস্টিক আসতে দিবে না। তো আলটিমেটলি কি হবে, এরা খাবার দাবার কোথায় পাবে, এসেনশিয়াল লজিস্টিক কোথায় পাবে? মানে এরা মানে রাখাইনে যারা বসবাস করছে, বর্ডারটাকে তো আপনার রিওরিয়েন্ট করে ফেলছে মায়ানমার সরকার। এখন তো মায়ানমারের বর্ডার হয়েছে রাখাইনের ইস্টার্ন বর্ডার, দ্যাট ইজ দি মায়ানমার লাইন অফ কন্ট্রোল। তো আপনি এই দিকে তো আর কিছু আসতে দিচ্ছেন না ওখান থেকে। তো আপনি রাখাইনে যারা আছে তাদেরকে তো আপনি অ্যাকচুয়ালি মানে না খেয়ে মারবেন, এটাই আপনার উদ্দেশ্য। তো ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা ইউএন যেটা চাচ্ছে, তাদের যে বাংলাদেশের ভেতর দিয়ে না, তাদের জন্য যে এই লোকগুলি খাবার পাবে কোথায়, দেয়ার হ্যাজ টু বি মিনস। এইটা আমি মনে করি যে ইভেন করিডোরের যদি করতে হয় তাহলেও কিন্তু এটা মায়ানমার জান্তা সরকারের কিন্তু ইনভলভ থাকতে হবে। বিকজ আমি করিডোর দিয়ে লজিস্টিক পাঠালাম, মায়ানমার তো এখনো তো দে হ্যাভ মেশিনারিজ, তারা গেলে সব ধ্বংস করে ফেলে। বাংলাদেশ একটা প্রক্সি ওয়ারে ঢুকে গেল না, বাংলাদেশ হয়তো ঢোকার প্রয়োজন হবে না, বিকজ আমি মনে করি যে সমস্ত স্ট্র্যাটেজি বাংলাদেশ ডেভেলপ করবে, সেই স্ট্র্যাটেজির মধ্যে বাংলাদেশ ইজ নট গোয়িং টু ক্রস দি ইন্টারন্যাশনাল বাউন্ডারি। আচ্ছা, এটা হলো, আমি বলবো যে এটা হলো দ্যাট শুড বি এ ভিজিবল স্ট্র্যাটেজি। Underneath that, what they will do, it is their business. And that I am not going to speak out in. কিন্তু খাবার যদি সরবরাহটা মূল কনসার্ন হয়, সেটা আপনার বাংলাদেশের উপর দিয়ে করিডোর লাগবে কেন? এটা তো সমুদ্র পথেও তো যেতে পারে। সমুদ্র পথটাই তো বন্ধ করে রাখছে, পুরোটাই বন্ধ। হ্যাঁ, সেখানে যে দুইটা এয়ারপোর্ট, দুইটা পোর্টই তো বন্ধ হয়ে আছে। এটা মায়ানমার সরকার করে, এবং দেয়ার ইট ইজ ইন দেয়ার কন্ট্রোল। কিন্তু আমরা তো শুনলাম যে পুরো আরাকান আর্মির দখলে। আরাকান আর্মি, বাট আরাকান আর্মি তো পুরোটা দখলে, বাট লেস দ্য পোর্ট। আচ্ছা, তো আপনি তো আনতেই পারবেন না জিনিসপত্র, তো আপনি রসদ দিবেন কিভাবে? তার মানে তো ভবিষ্যতে আরাকান আর্মিও থ্রেটের মধ্যে, এবং আরাকান আর্মি কিন্তু এটাও, আরাকান আর্মিও কিন্তু কনসার্ন এই করিডোর দিলে, ওই করিডোরে যদি রোহিঙ্গাদের জন্য অস্ত্র আসে, রাইট, এই জন্য কিন্তু তারা দে আর অলসো নট হ্যাপি। এই জন্য তারা বলছে যে এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, তাহলে করিডোর ইস্যু নিয়ে সরকারের সঙ্গে সেনাবাহিনীর একটু দূরত্ব হলো কেন, বা রাজনৈতিক দল? আমি বললাম, আমি এটাই এই জায়গাটায় আমি আসছি যে একটা সেনাবাহিনীর দূরত্ব অ্যাকচুয়ালি আছে কিনা তাও আমি জানি না, যেটা এক্সপ্রেসড হয়েছে এটাও মিন করে কিনা আই এম নট শিওর, বাট আমি ফিল করি যে এনি মিলিটারি, সেটা সরকার কর্তৃক দেওয়া হোক আর না হোক, মিলিটারি শুড হ্যাভ ইটস ওন প্ল্যান টু মেক শিওর দ্যাট হিজ ল্যান্ড মাস ইজ সিকিউর। তার সিকিউর বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ইটস ফ্রি অফ ইলিগাল আর্মস অ্যান্ড ফ্রি অফ ড্রাগ। তো এই প্ল্যানটা যদি মিলিটারি 2013 সাল থেকে এটা চিন্তা করা উচিত ছিল। 2013 সালের পরের থেকে
এই 12 সাল পর্যন্ত, এই 12 বছর হোয়াট কাইন্ড অফ প্ল্যান দে হ্যাভ, এবং এই প্ল্যানটা যদি আমি সরকার আমাকে কিছু করে নাই, বাট আমি তৈরি করে তো সরকারকে বলতে পারি যে দিস ইজ হোয়াট ইজ মাই প্ল্যান, এটা বলতে পারি না? অথবা সরকার বলতে পারে ঠিক আছে, আমরা তো এই জিনিসটা নতুন আসছে, আমরা বুঝি নাই, আপনারা কি চিন্তা করছেন না আমাদের একটু বলেন তো। কেউ কিন্তু এই কাজটা করে নাই, বিকজ নোবডি টুক দিস প্রবলেম টু বি এ সিরিয়াস প্রবলেম। তো তাহলে এখন ধরেন এখন দেখেন, আমি একটা জিনিস বলি, বাংলাদেশ কিন্তু প্রচুর অর্থ পেয়েছে এদেরকে শেল্টার টেল্টার বানানো। বিদেশিদের কি হলো, আপনি প্র্যাকটিক্যালিটি চিন্তা না করেই ভাষান জোরে যে আপনি শত শত আপনি ঘর বাড়ি বানা ফেললেন, ওয়েস্টেজ অফ মানি। না, কিন্তু ভাষার জন্য নেওয়া হয়েছে, তারপরে দে ডিড নট স্টে, দ্যাট চলে আসছে, বিকজ তারা তো পুরো আইসোলেটেড ওখানে। এই জিনিসটা যে যদি কোনো কম্প্রিহেন্সিভ প্ল্যান থাকতো, তাহলে কিন্তু আপনার এই সমস্ত হুটহাট মানে আনপ্ল্যান্ড। তাহলে এখন বাংলাদেশের মূল কনসার্ন যদি হয় রোহিঙ্গাদের। আচ্ছা, এখন একটা ব্যাপার আছে, ভাষান্তরে আনলে তার মানে কি, ইউএন তো চাচ্ছে কি, যে তারা চাচ্ছে, বা ইউএন বলেন আর ওই ক্রাইসিস গ্রুপ বলেন, তাদের প্রস্তাব হলো যে আমরা চাই রোহিঙ্গারা রিপাট্রিয়েট হোক, এবং রিপাট্রিয়েট হওয়ার পরে যেন তাদেরকে আবার প্রসিকিউট না করা হয়, তারা যেন আবার হত্যার সম্মুখীন না হয়। যদি হয় না হয় তাহলে বাংলাদেশের ভিতরেও কোথাও তাদের সেটেল করা হোক। দিস ইজ দেয়ার ওয়ান অফ দেয়ার প্রপোজাল, রাইট? বাট হাউ ক্যান আই অ্যাকসেপ্ট? আমি ভাষান্তরে ভর করা মানেই হলো আমি অ্যাকচুয়ালি তার দুয়ার খুলে দিলাম যে ভাই ঠিক আছে, এখানে থাকো, পার্মানেন্টলি থাকো। এবং আমি এটাই একদম শেষ প্রশ্ন যেটা আপনার কাছে, যে তাহলে এই যে 12-13 লক্ষ রোহিঙ্গা আমার দেশে বছরের বছর ধরে আছে, এবং রোহিঙ্গাদের যে জন্মহার অনেক বেশি, ওরা ওইভাবে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি অ্যাপ্লাই করে না, নানা কারণেই আছে, তাহলে এই যে সংখ্যাটা তো বাড়ছে। 10 বছর পরে যদি আপনি 10 বছরের মধ্যেও এই প্রত্যাবাসন শেষ করতে না পারেন, তাহলে এই সংখ্যাটা কোথায় দাঁড়াবে, এবং তখন বাংলাদেশের উপরে ক্রাইসিসটা কি পরিমাণ বাড়বে, এবং তাহলে বাংলাদেশের এই প্রত্যাবাসনে এখন করণীয়টা কি আসলে? বাংলাদেশের এই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা খুব কম। এটার আরেকটা কারণ হলো, এখানে একটা রাজনৈতিক মানে একটা আমি বলবো বাণিজ্য আছে, ভোট বাণিজ্য আছে। এটা আমি যখন হিল ট্র্যাক্সে, যখন বান্দরবানে যখন ব্রিগেড কমান্ডার ছিলাম, এই এলাকাটা আমাদের আন্ডারে ছিল, এবং বেশিরভাগ সময় আমরা ন্যাশনাল আইডি কার্ড যখন আমরা শুরু করলাম, এটা কিন্তু ওইটা তো 2007 সালে শুরু হয়েছে, এবং এই সময় কিন্তু আমরা খুব সিরিয়াস ছিলাম যেন কোনোভাবেই রোহিঙ্গাদেরকে যেন আপনার এনআইডি না পায়। আপনি এনআইডির পূর্ব শর্ত রাখছেন চেয়ারম্যানের সার্টিফিকেট, উইচ ইউ ক্যান বাই ইন 100, 200, 250 টাকা ইজিলি। সেই জায়গায় আপনি এটা কীভাবে চেক করবেন? তার মানে আপনার প্রথম থেকেই যে এক্স যদি হইতে পারে, আমি কেন হব না, এই দাবি নিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক এখন তো তারা পাসপোর্ট পর্যন্ত পেয়ে গেছে, এবং এটা একটা বিশাল একটা বিজনেস। তো কে এই বিজনেস হাতছাড়া করে? এতে দেশের স্বার্থ জলাঞ্জলি যাক, যেখানে খুশি সেখানে যাক, উই ডোন্ট কেয়ার, এবং এটাতে সবাই জড়িত, মানে জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় প্রশাসন, এভরিবডি ইজ ইনভলভড। এবং আমি বলবো যে সরকারের প্রচেষ্টা তখনই সফল হবে যখন তার একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত দ্য পলিটিক্যাল আই উড সে দ্য চেইন ক্যারিজ দ্য সেম মেসেজ। যখন আপনি রোহিঙ্গার সমস্যার মানে ভবিষ্যৎ কি দেখেন আসলে, মানে এরা আমাদের দেশেই থেকে যাবে? এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কষ্টকর, বাট আমার মনে হয় এই প্রশ্নের সলিউশন যেতেই থাকুক, সেটা আমার মনে হয় এটা মিডিয়ার সামনে খুব একটা বলা সম্ভব হবে না। প্রত্যাশা তো চাই যে আমরা এটা ওরা চলে যাক, কিন্তু ডিফিকাল্ট। মানে এই যে অন্তত 1,80,000 রোহিঙ্গা ফেরত যাওয়ার যোগ্য বলে মায়ানমার সরকার যে কথাটা বললো সম্প্রতি, এই সংখ্যাটাও কি পাঠানো সম্ভব না? এই সংখ্যাটা পাঠাবেন তখনই সম্ভব যখন আরাকান আর্মি বোঝে যে এটা আসলেও তাদের ইনফ্লুয়েন্সটা রাখায় না, আবার ফেরত না আসবে। তাহলে সমস্যাটা অনেক জটিল এবং পেঁচানো। হ্যাঁ, এবং যদি আমরা জান্তাকে ইনভলভ না করে রিপার্টিশন করি, কারণ আরাকান আর্মি চাচ্ছে যে আমরা যেন তাদেরকে লজিস্টিক নেওয়ার জন্য একটা ওয়ে আউট তৈরি করে দিই। সেই ক্ষেত্রে তারা এটা কনফার্ম করতে চায় যে আর রোহিঙ্গারা ফেরত আসলে তাদের সঙ্গে যেন তাদের সমস্যা সহ না আসে। সমস্যা মিনস আর্ম গ্রুপগুলি যেন অ্যাক্টিভ না হয়। আচ্ছা, এখন ধরেন তাহলে বাংলাদেশ সরকার, আমাদের বিশেষ এখন যিনি সরকারের প্রধান, তিনি কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিকবার রোহিঙ্গা ইস্যুতে কথা বলেছেন, এবং ইন্টারন্যাশনাল ফোরামে বলেছেন, এবং আগামী সেপ্টেম্বরে কোথাও একটা বড় সম্মেলন হওয়ার কথা রোহিঙ্গা ইস্যুতে।
আমরা দেখছি সরকারের তরফে আন্তরিকতাটা আছে এবং রোহিঙ্গা বিষয়ে বিশেষ দূত নিয়োগ করা হলো, যিনি এখন নিরাপত্তা উপদেষ্টা। তার মানে সরকারের তরফে এই আমরা যে তৎপরতা দৌড়ঝাঁপ দেখছি সেটাও শেষ পর্যন্ত কোনো না। কাজে আসবে না। ব্যাপার হলো এখানে আমি বলে যে এই সরকারের কিছু সফলতা আছে। প্রথম সফলতা হলো তারা রোহিঙ্গা ইস্যুটাকে একটা নতুন করে সামনে এনেছে এবং এটা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে সেটা আন্তর্জাতিক বিভিন্ন শক্তি এখন ইনভলভ হয়েছে। অর্থাৎ যারা নাকি এখানে পাওয়ার পলিটিক্স করে না, অ্যাটলিস্ট হিউম্যানিটেরিয়ান সাপোর্ট যাদের আছে তারা সবাই ইনভলভ হয়েছে। সেকেন্ড হলো আসিয়ানকে যুক্ত করতে পেরেছে, একটা বিরাট একটা সময়, কারণ মায়ানমার পার্ট অফ আসিয়ান। আসিয়ান একটা যদিও এটা একটা ইকোনমিক জোট, বাট তারপরেও কিন্তু এবং আসিয়ানের কিন্তু একটা নীতি আছে যে তারা কিন্তু কোনো রকম সমস্যা, বাইলেটারাল সমস্যা সেখানে কোনো ডিসকাস করবে না, সম্মিলিত হয়। তো এটা একটা যখন সম্মিলিত প্রেশার পড়বে তখন কিন্তু মায়ানমারকে হয়তো বা কনভিন্স করা সম্ভব। ঠিক একইভাবে চাইনিজরাও হয়তো কনভিন্স হতে পারে, প্রোভাইডেড ইউ ডোন্ট ক্রস দোজ লাইন। আপনি যদি তাদের চাওয়াটা কিন্তু খুব বেশি না, মানে বাংলাদেশের পক্ষে এটা মানে মিট করা সম্ভব। যদি আপনি চাইনিজদেরকে, প্রথম কথা হলো কি, আপনাকে কিন্তু একটা ডিসিশন নিতে হবে, মানে গভর্নমেন্টকে একটা ডিসিশন নিতে হবে, যে সেই গভর্নমেন্টই আসলে। আরেকটা ব্যাপার হলো কি, আমাদের দেশে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট হলো যে বরং তারা যে কাজটা শুরু করে, আমি বলি যে ব্যাপারটা কিন্তু ইটস লাইক এ রিলে রেস। মানে ইউ টেক দ্য ব্যাটন টু এক্সটেন্ড, পরবর্তী সরকার কিন্তু ওই ব্যাটনটা ওখান থেকে আমাদের এখানে কিন্তু আবার ব্যাটন ফেরত চলে আসে, সেটা আবার যাত্রা শুরু করে এবং এইটা কন্টিনিউ হয়ে থাকে, যার কারণে আজকে এই অবস্থা। রাইট। এবং এই সরকার তো নিশ্চয়ই ইলেকশন দিয়ে চলে যাবে, কিন্তু তারা যে উদ্যোগগুলো নিচ্ছে এইটার একটা, তার মানে আপনি যেটা ফোকাস করছেন যে চায়নাকে ইনভলভ করাটা খুব জরুরি এই ইস্যুতে, তাই তো? আরেকটা ব্যাপার আছে এখানে, আমি সবসময় এই কথাটা বলি যে ইন্টারিম সরকার ইটস এন টোটালি টেকনোক্র্যাট গভর্নমেন্ট, এর মধ্যে পলিটিক্যাল বডি নাই, and they don't have the intent also to do politics, except maybe one or two jara still I would say embryo stage in Bangladesh politics. এখানে যে কথাটা আমি সবসময় বলি, এই ধরনের ন্যাশনাল ক্রাইসিসে এটা অল পার্টি কমিটি করে খলিল সাহেবকে ইনভলভ করে করলে হতো কি, তখন একটা পলিটিক্যাল উইল তৈরি হতো, এটা সবাই ওন করতো, তখন ওন করতো এবং এখনো আছে এবং সেই প্রথম কথা হলো কি, আপনাকে তো পলিটিক্যাল পার্টিকে তো কনফিডেন্স নিতে হবে, রাইট? whether you like it or not, it is they who is going to govern this country and you have to prepare them accordingly. আপনাকে বুঝাতে হবে যে আপনারাই দেশ চালাবেন, সুতরাং আপনারা যদি ইনভলভ না হন তাহলে তো আমরা এই সমস্যার সমাধান কোনোদিনও পাবো না। থিঙ্ক অ্যাবাউট দি কনসিকুয়েন্স অফ দিস। এবং আমি শিওর ন্যাশনাল লেভেলের যত পলিটিক্যাল লিডার আছে তারা কিন্তু দেশ নিয়ে চিন্তা করে, রাইট? Maybe they slip away sometime because of the internal political pressure. But when they think about the state, they think right for the country. আমরা সেটি প্রত্যাশা করি যে একটা জোট হোক, বা জোট মানে আপনি যেটা বলছেন যে একটা বড় কোলাবোরেশন হোক পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে। চায়নাকে ইনভলভ করাটা আপনি যেটা ফোকাস করলেন বারবার, যে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য বা তাদেরকে প্রত্যাবাসনের জন্য চায়নাকে ইনভলভ করতে না পারলে এই সমস্যার সমাধান করা আরও বেশি কঠিন। চায়নাকে তো অবশ্যই ইনভলভ করতে হবে এবং সমস্ত পলিটিক্যাল পার্টি যখন ভয়েসটা এক করবে তখন কিন্তু চায়না এমনিতেই কিন্তু কনভিন্স হওয়ার কথা, কারণ তারাও তো একটা দেশ আর একটা দেশের সাথে সম্পর্ক জোড়ে কার সাথে? ইট ইজ দি পলিটিক্যাল পার্টিজ ইন পাওয়ার, রাইট? তাই না? তাদের সাথে এখন এরা হয় আজকে আপনি সরকারে আছেন, কালকে হয়তো অপোজিশন আসবেন, যখন আপনি একটা বাইপার্টিসান একটা যখন কমিটি করবেন আপনি উইথ লটস অফ অল দ্য মানে আই উড সে দ্যাট হেডস অফ দি পলিটিক্যাল পার্টি, তাদেরকে বলেন দ্যাট গিভ ইউর অ্যাপ্রোপ্রিয়েট রিপ্রেজেন্টেটিভ হু আন্ডারস্ট্যান্ড দিস, এবং এটা চাইলেই সরকার এখনো করতে পারে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের রোহিঙ্গা সংকট নিয়ে, যদি আমরা সমাধানে পৌঁছাতে পারলাম না, কিন্তু আমরা চাই যে অন্তত সরকার একটা উদ্যোগ নিয়ে সব রাজনৈতিক দলগুলোকে যুক্ত করে যে তাদের ভাবনাটা আমরা জানতে চাই, কেননা এই 12-13 লক্ষ রোহিঙ্গা যারা সংখ্যাটা বাড়ছে, এটা যদি 15 লাখ হয়ে যায়, 20 লাখ হয়ে যায়, এই বিরাট জনগোষ্ঠীর বোঝা বাংলাদেশ কতদিন বইবে আসলে? ভালো থাকবেন।